আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি রহমানুল সিয়াম, সাথে আছেন গাজী সাখাওয়াত। আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে। এএফসি এশিয়ান কাপে ড্র অনুষ্ঠিত। বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সাদারল্যান্ডস ছেড়ে বসুন্ধরা কিংসে যোগ দিলেন কিউবা মিচেল। আসিয়া খাতুনকে হারিয়ে বক্সিং ফাইনালে যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাহ ফেরদৌস। আর্জেন্টিনাকে ট্রাইব্রেকারে হারিয়ে নারী কোপার ফাইনালে কলম্বিয়া। শুরু করছি নারী ফুটবল দিয়ে। ভাই, এএফসি যে ড্রটি হয়েছে, অনুষ্ঠিত হলো আজকে, সেটি সম্পর্কে আপনি কি বলতে যাচ্ছেন? আজকে আমাদের যে ড্রটা অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের প্রতিপক্ষ বি গ্রুপে চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। আমি যদি প্রথম এই গ্রুপটা নিয়ে কথা বলি, এই গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ফিলিপাইন। এবং গ্রুপ বিতে উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ এবং উজবেকিস্তান। এবং আমরা যদি সি গ্রুপের দিকে লক্ষ্য করি, জাপান, ভিয়েতনাম, ভারত এবং চাইনিজ তাইপে। এখন আমাদের যে প্রতিপক্ষগুলা, আমাদের র্যাঙ্কিংটা হচ্ছে 128। জি, তবে র্যাঙ্কিং 128 হলে আমরা কিন্তু 55 ধাপ থাকা মায়ানমারকে আমরা হারিয়েছি। জি। এখন যেহেতু হচ্ছে আমরা মিয়ানমারের মতো একটা প্রতিপক্ষকে হারিয়েছি, সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স অবশ্যই আগের থেকে অনেক ভালো। তবে আসলে ভালো হইলেও ভালোর মধ্যে আপনাকে আরো বেশি ভালো করতে হবে। কেন? আমরা যদি একটু র্যাঙ্কিং এর দিকে দেখি, উত্তর কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 9 এবং বাংলাদেশের প্রতিপক্ষ যে আরেকটা হচ্ছে চীন, তারা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের র্যাঙ্কিং হচ্ছে 17 এবং উজবেকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে 51। তার মানে আমরা এতদিন যাদেরকে হারিয়েছি তাদের থেকে বাকি যারা আছে সবাই এগিয়ে। জি, আমরা যেহেতু আমাদের বিপক্ষের যে দলগুলো, প্রত্যেকটি দলই আমাদের থেকে এগিয়ে রয়েছে, তাহলে আমরা কি আশা করতে পারি যে আমাদের বাংলাদেশ দলটি কিভাবে আমরা মানে বিশ্বকাপে খেলতে পারি বা আমরা অলিম্পিক্সে কিভাবে খেলতে পারি, সেটি সম্পর্কে যদি একটু বলতেন। মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, আমরা তার ব্যতিক্রম না, আমরা স্বপ্ন দেখতেই পারি। সেই স্বপ্নের পালার একটা হাওয়া দিয়েছে কিন্তু আমাদের আজকে বাপু একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন পিটার বাটলার। তিনি বলেছেন যে বাংলাদেশ অবশ্যই একটা শক্তিশালী এবং কঠিন গ্রুপে পড়েছে, তবে আমরা আশাবাদী হচ্ছি। তারপরেও তিনি যেমনটা জানিয়েছেন যে চীন এবং উত্তর কোরিয়া যথেষ্ট শক্তিশালী। জি, তাদের যদি আমরা দুজনকে একজনকেও হারাতে পারি বা তাদেরকে যদি আমরা হারাতে না পারি, সেক্ষেত্রে আমরা উজবেকিস্তানকে যদি হারাতে পারি, তাহলে কিন্তু আমরা টপ 3-তে থাকতেছি চার গ্রুপের মধ্যে। এখন দেখেন, টোটাল যে 12টা দল থেকে 6টা দল, মানে ফার্স্ট প্লাস হচ্ছে রানার আপ যারা হবে তারা যাবে হচ্ছে পরবর্তী রাউন্ডে। এখন কোয়ার্টার ফাইনালে কিন্তু হবে 8টা দল। এখন আমরা যদি হচ্ছে এই গ্রুপ থেকে 2টা দল নিই, মানে চ্যাম্পিয়ন প্লাস রানার আপ, বি গ্রুপ থেকে 2টা এবং হচ্ছে সি গ্রুপ থেকে 2টা, তার মানে টোটাল আমরা 6টা দল পাচ্ছি। আমরা কোয়ার্টার ফাইনালে কিন্তু আরো 2টা দল খেলবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ উজবেকিস্তানকে হারাতে পারে, সেক্ষেত্রে তারা থার্ড পজিশনে থাকবে। এবং এই গ্রুপ এবং সি গ্রুপের সেরকম করে থার্ড গ্রুপে যাদের গোল ব্যবধানটা এগিয়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশ হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে। এবং সেই কোয়ার্টার ফাইনালের টপ 8টা দল সরাসরি খেলবে হচ্ছে 2028 লস অ্যাঞ্জেলসের অলিম্পিক। আর এই যে 8টা দল থাকবে, সেখান থেকে যদি হচ্ছে বাংলাদেশ মানে টপ 4-এ থাকতে পারে, মানে সেমিফাইনাল আমরা যে 4টা দল, সেই 4টা দল ব্রাজিল বিশ্বকাপ সরাসরি ফাইনাল খেলবে। এবং বাকি যে 2টা দল থাকবে, সেই 2টা দল হচ্ছে 4 দলের মধ্যে যে 2টা মানে দল হচ্ছে চ্যাম্পিয়ন হবে, সেই 2টা দল হচ্ছে আবার মানে বিশ্বকাপ খেলতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যে বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে খেলতে পারে, তো সেক্ষেত্রে অলিম্পিক প্লাস হচ্ছে যদি টপ 6-এ থাকতে পারে, তখন হচ্ছে বাংলাদেশ আমাদের। আচ্ছা, তবে কি ভাই আমরা আশা রাখতে পারি যে যেহেতু আমাদের নারী ফুটবলের দলটি অলরেডি আমাদের থেকে অনেক ধাপ আগিয়ে 55 ধাপে থাকা আমাদের মিয়ানমারকে হারিয়েছে, আমরা কি আশা রাখতে পারি 51তম র্যাঙ্কিং এ থাকা উজবেকিস্তানকে হারাতে পারবে? আমরা কি এটা আশা রাখতে পারি? এখন অবশ্যই আশাবাদী এই কারণে, কারণ আমি লাস্ট কিছুদিন উজবেকিস্তানের খেলা যখন দেখলাম, তখন দেখলাম হচ্ছে তাদের পাসিং বা তাদের যে রানিং, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মেয়েরা এখন যথেষ্ট পরিমাণে এগিয়ে। আর যেটা পিটার বাটলারও বলেছেন যে বাংলাদেশ এই টিমটা এর আগে বছরখানেক আগে আমরা হচ্ছে চাইনিজ তাইপের সাথে খেলেছি, তখন তাদের সাথে আমরা যথেষ্ট ভালো করেছি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু লাস্ট 1 মাস বা হচ্ছে আমরা যদি তার কিছু পরবর্তী সময় 6 মাসের কথা চিন্তা করি, বাংলাদেশ দলটা কিন্তু এখন অনেক উন্নতি করেছে। আপনি দেখবেন যে সাফি কিন্তু সাগরিকার হ্যাটট্রিক করেছে। তো তারা যদি বাংলাদেশ টিমে এসে কন্ট্রিবিউটটা করতে পারে, তখন আমরা কিন্তু ধরতেই পারি যে আমরা আসলে ব্রাজিল বিশ্বকাপ খেলবো। জি, আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ নারী ফুটবল টিমটি অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলবে। আরেকটি বিষয় ভাইয়া, যে সাদারল্যান্ড ছেড়ে বসুন্ধরা কিংসে যোগ দিলেন কিউবা মিচেল, এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি এই বিষয়টা সত্যি অবাক হয়েছি যে সাদারল্যান্ড হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ক্লাব, যারা ট্রেনিং থেকে শুরু করে সব দিক থেকে হচ্ছে বাংলাদেশের থেকে অনেক 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 গুণ এগিয়ে।
আমি যদি বাংলাদেশের লিগগুলোর কথা বলি, আবাহনী মোহামেডান বা হচ্ছে আমরা যদি বসুন্ধরা কিংস যে ক্লাবে তিনি জয়েন করেছেন, তারা ছাড়া বাকি খেলার গোড়া মাল হচ্ছে গড়পড়তা। এখন গড়পড়তা একটা টিমের মানে বাকি যে টিমগুলো থাকবে সেখান থেকে আসলে খুব বেশি প্রতিযোগিতা তিনি পাবেন না। তো সেক্ষেত্রে সাদারল্যান্ড মানে এরকম একটা টিমকে ছেড়ে কিউবা মিচেল আমার মনে হয় বড় রকম একটা ভুলই করেছেন। অন্য একটি বিষয় সম্পর্কে যদি কথা বলি ভাই, আজকে আমাদের বক্সিং ম্যাচ ছিল যেখানে প্রবাসী খেলা যুক্তরাষ্ট্রের প্রবাসী খেলোয়াড় হচ্ছে আমাদের জিনাত ফেরদৌস, তার সাথে খেলেছেন আমাদের আর্মির আসিয়া খাতুন। সেই খেলাটি সম্পর্কে আপনি কি বলবেন? আপনি কিন্তু খেলাতেই ছিলেন, জি। তবে দেখেছেন যে খেলায় যাওয়ার আগেই আমরা একটা ইংলিশে প্রবাদ শুনেছি যে মর্নিং শুজ দ্য ডে। যখন হচ্ছে জিনাত ফেরদৌস তখন কিন্তু খেলোয়াড় থেকে শুরু করে ওখানে যে দর্শক বা যারা ওনার শুভাকাঙ্ক্ষী সবাই কিন্তু সেলফি তুলতেছিল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে খেলার রেজাল্টটা কি হবে। সেটাই হয়েছে। তবে হ্যাঁ, তিনি খেলার পরে যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের বক্সিং এ তিনি একটা ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের বক্সিং এর উন্নতি যাতে হয় সেজন্য তিনি এসেছেন। এবং তিনি বাংলাদেশে আসার আরেকটা কারণ বলেছেন যে যুক্তরাষ্ট্রে তিনি হচ্ছেন একজন সাধারণ বক্সার, কারণ সেখানে বক্সারদের ছড়াছড়ি। বাংলাদেশে কিন্তু আসলে বক্সিং বলেন বা বাংলা ফুটবল এবং ক্রিকেট ছাড়া বাকি খেলাগুলো কিন্তু সেভাবে খুব বাংলাদেশের বক্সিং এর দুর্লভ জিনিসের মতো বলতে পারি আমরা, লাইমলাইটে আসেন। লাইমলাইটে আসেন। সেক্ষেত্রে লাইমলাইটে নিয়ে আসার জন্যই কিন্তু হচ্ছে তিনি কাজ করে যাচ্ছেন এবং সেটা আজকে মিডিয়া বা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বা আমরা যেভাবে তার ইন্টারভিউর জন্য হচ্ছে ঝাঁপিয়ে পড়েছিলাম, তো সেই ব্যাপারটাই কিন্তু করছে এবং তিনি চাচ্ছে যে বাংলাদেশের বক্সিং এর একটা রেভুলেশন হোক এবং হয়তো সেটাই হতে যাচ্ছে। আমরাও আশা রাখি যে আমাদের অন্যান্য খেলার সাথে আমাদের এই বক্সিং এবং অন্যান্য সকল খেলাই এগিয়ে যাবে আমাদের সাথে। আজকের আয়োজন এই পর্যন্তই। সবুজ বাংলার সবুজ মাঠের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।